নবম শ্রেণীর ছাত্রীরা, এখন আমরা সামান্তরিকের ধর্ম অর্থাৎ ষষ্ঠ অধ্যায় শুরু করব। ষষ্ঠ অধ্যায় শুরু করার সময় আমরা প্রথমেই চতুর্ভুজের বিভিন্ন রকমের চতুর্ভুজ সম্বন্ধে আগে ধারণা তৈরি করব। প্রথমেই মনে করার চেষ্টা করো চতুর্ভুজ কাকে বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। সীমাবদ্ধ, দেখো কোনো জায়গায় ফাঁকা নেই। চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু আছে, নাম দিচ্ছি এ বি। দেখো নাম দেওয়ার সময় এখানে দিলাম, তারপরে এখানে চলে আসবো না, এ বি সিরিয়ালি দেবো, এ বি, এখানে সি দিলাম, আর এখানে ডি দিলাম। অর্থাৎ চারটি বাহু কি কি? এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু এবং ডিএ একটা বাহু। এই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, ওপেন নেই, মুখ খোলা নেই, দেখো আটকানো, এই সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলছি। তাহলে চতুর্ভুজের কটা শীর্ষবিন্দু? চারটি। এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু এবং ডি একটা শীর্ষবিন্দু। কটা কোণ আছে? চারটে কোণ আছে। কি কি? ডি এ বি কোণ, অর্থাৎ এটা একটা কোণ ডি এ বি। এ বি সি, মাঝখানে যে নামটা বলবে সেটা যেন কোণ হয়, অর্থাৎ বি কোণ, অর্থাৎ এ বি সি কোণ, এটা একটা কোণ। সি কোণটার নাম কি? বি সি ডি অথবা ডি সি বি, এই একটা কোণ। আর ডি কোণটার নাম কি? এ ডি সি অথবা সি ডি এ। তাহলে চতুর্ভুজের চারটি কোণ। আর আছে কর্ণ। কর্ণ কোনটা? এটা হচ্ছে সংলগ্ন শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু। বি বিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ডি, এ বিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি। তাহলে বিপরীত শীর্ষবিন্দু এ এবং সি যুক্ত করলে একটা কর্ণ পাবো, আর একটা বিপরীত শীর্ষবিন্দু বি এবং ডি যুক্ত করলে আরও একটি কর্ণ পাবো। এখন চতুর্ভুজের বিভিন্ন বাহু এবং কোণের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে। এর মধ্যে প্রথমে বলে নিই কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজ। দেখো আমি আরেকটা চতুর্ভুজও আঁকছি। পি কিউ আর এস। তাহলে এই চতুর্ভুজটার কর্ণ কি হবে? এই চতুর্ভুজটার কর্ণ হবে, নীলকালি দিয়ে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে, বিপরীত শীর্ষবিন্দু এস এবং কিউ। তাহলে এই দুটো যুক্ত করলাম, একটা কর্ণ পেলাম। আর পি এর বিপরীত শীর্ষবিন্দু আর, অর্থাৎ পি আর যুক্ত করলে আর একটা কর্ণ পেলাম। কিন্তু দেখো পি আর কর্ণটা কি চতুর্ভুজের ভিতরে আছে? এ বি সি ডি চতুর্ভুজের এসি এবং বিডি দুটো কর্ণই চতুর্ভুজের ভিতরে আছে, কিন্তু পি কিউ আর এস চতুর্ভুজের এস কিউ কর্ণটা চতুর্ভুজের ভিতরে আছে, কিন্তু পি আর কর্ণটা চতুর্ভুজের বাইরে আছে। যখন কর্ণগুলো দুটো চতুর্ভুজের ভিতরে থাকবে তখন তাকে কুব্জ চতুর্ভুজ বলবে, আর যখন কর্ণ চতুর্ভুজের বাইরে থাকবে তখন তাকে অকুব্জ চতুর্ভুজ বলা হবে বা কনকেভ। এখন বাহু, বিপরীত বাহু কোনটা আগে সেটাও বলি। এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডিসি, আর এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি। এখন যদি এই এবি বাহুর বিপরীত বাহু ডিসি পরস্পর সমান্তরাল হয়, অথবা এডি বাহুর বিপরীত বাহু বিসি যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাকে ট্রাপিজিয়াম বলা হয়। এখন সমান্তরাল কাকে বলে? যখন দুটি বাহু, দুটি সমান্তরাল সরলরেখা সমান দূরত্ব বজায় রেখে, পরস্পর সমান দূরত্ব বজায় রেখে এগিয়ে যায়, অর্থাৎ কখনোই তারা মিলিত হবে না। যেমন ধরো একটা স্কেল, এর এই বাহুটার এই বাহুটা
সমান্তরাল, এই বাহুটা এবং এই বাহুটাও সমান্তরাল। এরকম উদাহরণ তোমাদের কাছে অনেক আছে, রেল লাইন, বেঞ্চের দুই ধার। এখন আমরা বিভিন্ন ধরনের ট্রাপিজিয়াম এঁকেছি। দেখো এই ট্রাপিজিয়ামটা MNOP, এই MNOP চতুর্ভুজের MN বাহুর বিপরীত বাহু PO, এই বাহু দুটো কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে MN আর PO তো সমান্তরাল, কিন্তু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু এই দুটো বাহুকে কি বলে? MO এবং MP, এই বাহু দুটো হচ্ছে তির্যক বাহু। এখানে দেখো ABCD বিভিন্ন ধরনের দেখতে, AB এবং DC, এই বাহু দুটো পরস্পর সমান্তরাল, আর বাকি তির্যক বাহু দুটোর নির্দিষ্ট কোনো মান নেই। এখানেও আর একটা এঁকেছি, দেখো এখানে এই বাহু দুটো সমান্তরাল। তো এখন এই তির্যক বাহু দুটো বাই চান্স যদি সমান হয়ে যায় তাহলে তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে, যদি তির্যক বাহু দুটো সমান হয়। দেখো ABCD, এই একটা ট্রাপিজিয়াম এঁকেছি যার AB এবং CD বাহু পরস্পর সমান্তরাল এবং তির্যক বাহু BC আর AD এদের মাপ সমান, সেই জন্য একে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। দেখো এই আরেকটা ট্রাপিজিয়াম এঁকেছি যার PQ আর SR এই বিপরীত বাহু দুটো পরস্পর সমান্তরাল। আবার দেখো তির্যক বাহু QR এবং PS, এই তির্যক বাহু দুটোও সমান্তরাল। যদি এরকম হয় কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটোও সমান্তরাল, তাহলে তাকে আমরা বলবো সামান্তরিক। তাহলে সামান্তরিকের কি দেখা যাচ্ছে? যে বিপরীত বাহু দুটো, দুজোড়া বিপরীত বাহুই সমান্তরাল। তাহলে সামান্তরিকের কি হচ্ছে? বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, অথবা কি বলা যাবে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা যায়, অথবা যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্য কি হলো? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। বিপরীত কোণগুলির পরিমাপ কি সমান? এখানে মেপে দেখো এই P কোণ এবং এই R কোণ পরস্পর সমান, আবার Q কোণ এবং S কোণও পরস্পর সমান। কর্ণ দুটো এঁকে ফেলা যাক। বিপরীত শীর্ষবিন্দু PR এবং QS, এই দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান না, কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ PO এবং OR সমান এবং QO এবং OS সমান। PR আর QS সমান নয়, অর্থাৎ কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান নয়, কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ PO এবং OR সমান এবং QO এবং OS সমান। সামান্তরিক সম্বন্ধে ভালো করে ধারণা নিতে হবে, কারণ এরপরে যে তোমাদের অনেকগুলি এই চ্যাপ্টারে উপপাদ্য আছে যেগুলো সামান্তরিকেরই বিভিন্ন ধর্ম নিয়ে। ঠিক আছে, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং দৈর্ঘ্যেও সমান, আর কর্ণগুলো পরস্পর সমান নয় কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, আর বিপরীত কোণগুলি সমান। ঠিক আছে, যেমন P কোণের সঙ্গে R কোণ সমান এবং Q কোণের সঙ্গে S কোণ সমান। এবার দেখো এই সামান্তরিকের যদি চারটি বাহুই সমান হয়, সামান্তরিকের চারটি বাহু সমান অর্থাৎ সন্নিহিত বাহু দুটি সমান, এরকম যদি হয় এই সামান্তরিকের, তাহলে তাকে আমরা বলি রম্বস। সামান্তরিকের সঙ্গে রম্বসের ধর্মেরও খুবই মিল আছে। সামান্তরিকের যেমন বিপরীত কোণগুলি সমান, এখানেও বিপরীত কোণগুলি M কোণ আর O কোণ সমান, আর N কোণ আর P কোণ সমান। তাহলে রম্বস কাকে বলছি? যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান। এদের বৈশিষ্ট্য মানে সামান্তরিকে যদি চারটি বাহু সমান হয় বা সন্নিহিত বাহু সমান হয় তাকে রম্বস বলছি। যেমন এবার রম্বসের নিজের বৈশিষ্ট্য কি কি হলো? রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান, আর বিপরীত কোণগুলির পরিমাপ সমান, অর্থাৎ M কোণ আর O কোণ আর N কোণ আর P কোণ সমান। আর কি আছে? কর্ণ।
কর্ণ দুটো দেখো, এমও কর্ণ এবং পিএন কর্ণ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। কর্ণ দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত তো করেছে, এখানেও সমদ্বিখণ্ডিত করেছিল, এখানেও এম এ আর এও পি এ এবং এন সমান, কিন্তু সমকোণে, অর্থাৎ এই কোণটা এম এ এন, এই কোণটার মান কত না 90 ডিগ্রি। আবার পি এও এই কোণটার মান কত, এটাও 90 ডিগ্রি। আবার এম এ পি এই কোণটার মানও 90 ডিগ্রি। আর এন এ ও এই কোণটার মানও 90 ডিগ্রি। অর্থাৎ এটা কিন্তু বিশেষ ধর্ম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো, যদি সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি হয়ে যায়, একটা কোণ 90 ডিগ্রি হলে সব কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল, সব কোণগুলোই 90 ডিগ্রি হলো, তখন তাকে আমরা কি বলি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র দেখেছো, এই খাতার আকৃতিটাই আয়তক্ষেত্র। তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্কও করেছো ছোটোবেলা থেকে, এটা একটা আয়তক্ষেত্রাকার। তো আয়তক্ষেত্র কখন হবে, তার কোণগুলো সব 90 ডিগ্রি হবে। আয়তক্ষেত্রকে আমরা কাকে বলছি, এমনিতে সামান্তরিকের থেকে আয়তক্ষেত্রের সংজ্ঞায় আসলে কি বলবো, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আমরা আয়তক্ষেত্র বলছি। আবার আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি, বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে সমান এবং পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলো, প্রতিটি কোণ 90 ডিগ্রি। কর্ণদ্বয় এবার কি রকম দেখি, এই একটা কর্ণ, এই এফএইচ, আর একটা কি কর্ণ, ইজি কর্ণ, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। কর্ণ দুটো দৈর্ঘ্য মেপে দেখো, দৈর্ঘ্য দুটো একদম সমান। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিতও করেছে, কিন্তু রম্বসের মতন কিন্তু এই কোণগুলো 90 ডিগ্রি নয়, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, কিন্তু বলা যাবে না আয়তক্ষেত্রের ক্ষেত্রে এরা সমদ্বিখণ্ডিত করেছে আয়তক্ষেত্র। এবং আয়তক্ষেত্র এবং রম্বস দুটো থেকেই আমরা আসতে পারি বর্গক্ষেত্রে। কীরকমভাবে, আয়তক্ষেত্রে যদি সন্নিহিত বাহু দুটি সমান হয় তাহলে সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আবার রম্বসের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেও বর্গক্ষেত্র হয়ে যাবে। দেখো, আয়তক্ষেত্রের যদি বাহু দুটো সমান হয়, সন্নিহিত বাহু দুটো, তাহলে সেটা বর্গক্ষেত্র হচ্ছে। আবার রম্বসে যেমন 4টি বাহু সমান, বর্গক্ষেত্রেও 4টি বাহু সমান, তাহলে রম্বসের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সব কোণগুলি 90 ডিগ্রি হয়ে যাবে, তখন তাকেও বর্গক্ষেত্র বলছি। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। এবার কর্ণদ্বয়, কর্ণদ্বয় কি আছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ। দেখো, কর্ণ দুটোর দৈর্ঘ্যও সমান। আয়তক্ষেত্রে যেমন কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রেও কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান, এবং এরাও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। কিন্তু রম্বসের সঙ্গে এখানে মিল কোথায়, এরাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এগুলো সব 90 ডিগ্রি কোণ। তাহলে রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের মিল কি অমিল কি, আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্রের মিল কি অমিল কি, বুঝতে পারছো নিশ্চয়ই। এবার যেটা বাদ গেছে সেটা হচ্ছে কাইট। কাইটটা কীরকম দেখতে হবে, ঘুড়ি দেখেছো নিশ্চয়ই, ঘুড়ির মতন। এখানে একটা কাইট এঁকেছি, MNOP, যার MN বাহু এবং MP বাহু সমান, আর NO বাহু এবং PO বাহু সমান, অর্থাৎ সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য সমান, একে আমরা কাইট বলি। আবার দেখো, কাইটের যদি সন্নিহিত বাহু দুটো MN আর NO, অর্থাৎ 4টি বাহুর দৈর্ঘ্যই যদি সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে রম্বস। অর্থাৎ কাইটের যদি 4টি বাহু সমান হয়ে যায় তখন তাকে রম্বস বলবো। তাহলে আমরা ট্রাপিজিয়াম থেকে শুরু করে বর্গক্ষেত্র পর্যন্ত এসে গেলাম। এদের মধ্যে মিল অমিল
সব বুঝে ফেললে এবার আমি বলি যে বর্গক্ষেত্র কি একটা ট্রাপিজিয়াম? বর্গক্ষেত্রকে ট্রাপিজিয়াম কেন বলবো? ট্রাপিজিয়াম কাকে বলেছিলাম? যে কোনো দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে। তাহলে এবি বাহু আর ডিসি বাহু সমান্তরাল, তাহলে একে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। বর্গক্ষেত্রকে কি আয়তক্ষেত্র বলা যাবে? অবশ্যই যাবে, কারণ আয়তক্ষেত্র কাকে বলছি? বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল এবং সমান এবং যে কোনো কোণগুলো 90 ডিগ্রি, তাহলে এটাও আয়তক্ষেত্র। কিন্তু সব আয়তক্ষেত্রকে কি বর্গক্ষেত্র বলা যাবে? সব আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র বলা যাবে না, কেননা আয়তক্ষেত্রে যখন সন্নিহিত বাহু দুটি সমান হবে তখনই সে বর্গক্ষেত্র হবে। একই রকমভাবে রম্বসের ক্ষেত্র, সব রম্বস কি বর্গক্ষেত্র? না, যেই রম্বসের কোণটা 90 ডিগ্রি হবে সেই রম্বসটাকে বর্গক্ষেত্র বলা যাবে, কিন্তু সব বর্গক্ষেত্রকেই রম্বস বলা যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমি পরের ভিডিওতে তোমাদের উপপাদ্য বোঝাবো। আজকে তোমরা শুধু সামান্তরিকের ধর্মের এই বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্বন্ধে ধারণা লাভ করলে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।